আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে ঘাসফড়িং, হ্যাঁ, তো তোমরা তো আগে থেকে জানো ঘাসফড়িং হলো আর্থ্রোপোডা বর্গের মধ্যে পড়ে, তাই না? আর্থ্রোড মানে সন্ধি, পোডা মানে পা, এদের পা সন্ধিযুক্ত, খণ্ডায়নযুক্ত, এই জন্য এর নাম হলো আর্থ্রোপোডা নাম হয়েছে। তো আর্থ্রোপোডার মধ্যে তোমাদের বইয়ে ঘাসফড়িং দেওয়া হয়েছে। এখন যত পোকামাকড় আছে সবই কিন্তু আসলে আর্থ্রোপোডার মধ্যে পড়ে, তাই না? তো এই ঘাসফড়িং সম্পর্কে এখানে আমাদের কি কি বিষয়গুলো লাগবে দেখো। ঘাসফড়িং এর প্রথমে হচ্ছে যে প্রথম লাইনটা, ঘাসফড়িং আর্থ্রোপোডা বর্গের ইনসেক্টা শ্রেণীভুক্ত একটি সুলভ প্রাণী। অনেক পাওয়া যায় বলে এটাকে সুলভ বলা হচ্ছে। এরা হলো ইনসেক্টার মধ্যে পড়ে। ইনসেক্টা নামকরণ কেন হয়েছে? ইনসেক্টা নামকরণ হয়েছে যে সেক্টা কথাটা আসছে সেকশন থেকে, সেক্টা কথাটা আসছে সেকশন থেকে, মানে যাকে সেকশন করা যায়। যেমন ধরো মস্তক অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল, এভাবে তাদেরকে আলাদা আলাদা করা যায়। হ্যাঁ, মানে ধরো ওদের ঘাসফড়িংতে যেটা হয়, ঘাসফড়িংতে এইরকম হয়, ধরো এটা হলো, এখানে মনে করো এটা হলো ঘাসফড়িংয়ের মাথার অংশ, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এই জায়গাটা এদের হলো, এই জায়গাটা হলো বক্ষ অঞ্চল, তারপরে মনে করো এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে উদর। এরকম আলাদা আলাদা খণ্ডাল দেখা যায়। হ্যাঁ, এই যে আলাদা আলাদা ভাবে ভাগ করা যায়, আমাদের তো এরকম ভাবে আলাদা ভাগ করা যায় না। হ্যাঁ, অভ্যন্তরে ভাগ করা যায়, বাহ্যিক ভাবে তো ভাগ করা যায় না। এদের বাহ্যিক ভাবে যেমন ডাই পোকা টোকা আছে না, এরাও কিন্তু ওই আর্থ্রোপোডার মধ্যে পড়ে, দেখো ওদেরকে ভাগ করা যায় আলাদা ভাবে, তাই না? তাহলে এই যে এদেরকে ইনসেকশন করা যায়, ইন মানে মধ্যে, যার ভিতরে সেকশন আছে, ভাগ করা যায় আলাদাভাবে। আমরা বলছি এটা হলো মস্তক অঞ্চল, এটা বক্ষ অঞ্চল, এটা উদর বা পেট অঞ্চল, এই যে আলাদাভাবে ভাগ করছি, এদের নাম হলো ইনসেক্টা। ইনসেকশন থেকে ইনসেক্টা কথাটা আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো যে তৃতীয় নম্বর প্যারায় পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে। এটা ডেন্টাল অ্যাডমিশনে 18 সালে আসছিল। ডেন্টাল অ্যাডমিশনে 18 সালে আসছে যে 20,000 কতগুলা প্রজাতির ঘাসফড়িং আছে। তারপরে এগুলো মুখস্থ করতে হবে না। এখন সরাসরি দেখো ঘাসফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। পতঙ্গ জিনিসটা কি? পতঙ্গকে আবার বাংলা করলে কি হয়? পতঙ্গের বাংলা কি বলো তো? পতঙ্গ এর আবার বাংলা কি? পতঙ্গ এর বাংলা কি বলতে পারবা? কীট মানে পতঙ্গই তো বাংলা হলো। হ্যাঁ স্যার, কীট পতঙ্গ, কীট মানে পোকা, আর পতঙ্গ মানে হচ্ছে কিছু একটা হবে। আচ্ছা, কীট আর পতঙ্গের মধ্যে একটু পার্থক্য আছে। কীট আর পতঙ্গের মধ্যে কীট মানে ছোট পোকা, একটু পার্থক্য পতঙ্গ আছে। মানে বড় পোকা। এটাই না, তাও না, মানে একজনের চোষক থাকে। হ্যাঁ, যে যেমন হলো যে তোমার মশা আছে না, এরা কিন্তু কীটের মধ্যেই পড়ে। হ্যাঁ, এরা পোকা। কীটের মধ্যে মানে যারা চুষে খাওয়ার ইয়ে আছে, তাদেরকে কীট বলা হয়। পতঙ্গ আলাদা। পতঙ্গ ওই জন্য কীট পতঙ্গ বলা হয় না। পতঙ্গ বলতে কি বুঝে জানো? এর বাংলা কি? পতঙ্গের প মানে পড়ে যায়, আর অঙ্গ মানে অঙ্গ, অর্থাৎ পড়ে যায় যে অঙ্গ তাকে বলে পতঙ্গ। পড়ে যায় যে অঙ্গ, পড়ে যায় যে অঙ্গ তাকে বলা হয় পতঙ্গ। পড়ে যায় যে অঙ্গ মানে কি? মানে যেই পোকাগুলা আগুনের দিকে পড়ে যায়, আগুনের দিকে ঝাঁপ দেয়, লাইটের দিকে ঝাঁপ দেয়, দেখো না? হ্যাঁ স্যার, দেয়। ঘাসফড়িং করে এটা। সবাই কি করে? মশাকে আগুনের দিকে ঝাঁপ দেয়। তাহলে মশাকে তুমি পতঙ্গ বলতে পারবে না, ও কীটের মধ্যে পড়বে। তাহলে যেসব পোকারা মশা মাছি যা যা আছে আর কি, যেগুলো আর কি ইয়ে হয় না, মানে অর্থাৎ আগুনে ঝাঁপ দেয় না, ওই যে পিঁপড়াটাই পোকা সময় দেখি আলোর কাছে না, মাছি আগুনে তো ওরকম ঝাঁপ দেয় না। এখন ভুল বশত গেলে সেটা ভিন্ন কথা। মানে আগুনে ঝাঁপ দেওয়া মানে কি, যে দেখবা যে অনেক পোকা আছে না, একটা সিজন থাকে, যে সিজনে দেখবা যে, হ্যাঁ, এবং দেখা গেছে তোমার রাত্রেবেলা ধরো লাইটে অনেক পোকা যায়। গরমের দিন হয় স্যার। হ্যাঁ, তো রুই পোকা নাকি রুই পোকা না, উড়ে ওঠে বিভিন্ন ধরনের পোকা আছে, উই পোকাও আছে, আরো বিভিন্ন তখন নিম ধরনের গাছের পাতা দেয় স্যার। হ্যাঁ, নিম গাছের পাতা দেয়। আচ্ছা, এখন কথা হলো নিম গাছের পাতা দিলে তখন আবার হয় না, আর কি তো স্যার ছড়িয়ে পড়ে। আবার না দিলে লাইট এমনি ফাঁকা রাখলে কিন্তু ওখানে যায় পড়ে। এর কারণ কি?
এর কিন্তু কারণ আছে, সায়েন্টিফিক কারণ আছে। হ্যাঁ, বলো তো কেন আগুনে ঝাঁপ দেয়, কেন আগুনে পড়ে যায়, না, কেন আকৃষ্ট হয়, সেটাই তো জানতে চাচ্ছি। তোমরা অনুমান করে বলো। স্নেহা বুঝতে পারবা? স্যার ওখানে আগুন তো হ্যাঁ। জ্বল করে মনে হয় ওই জন্য মনে তো হয় সবাই যে যায় না, মশা মাছি, ওই যে পতঙ্গ তুমিও তো যাচ্ছ না। আমরা তো পতঙ্গ না। হ্যাঁ না, আমরা জানলাম পতঙ্গ মানেই পড়ে যায় যে অঙ্গ, তাই না? তাই তো এখন কেন পড়ে যায়, কি কারণে? জল জল করলে তো জল জল তো করছে, তুমি যাও, তুমি তো যাচ্ছ না। না আমরা তো পতঙ্গ না। তো ওই ওই কেন পড়ে যায়, ওই যাই বলে তো নাম হয়েছে পতঙ্গ, নাহলে তার নাম পতঙ্গ হতো না, তাই না? তুমি যদি যাইতে তাহলে তোমার নামও পতঙ্গ হতো। ওই তো ওটাই মিলবে। কারণ কি স্যার জানছে কারণ কি? না, তোমরা না বলতে পারলে তো আমি বলবো, অনুমান করে বলবো। জি স্যার, আপনি বলেন। জানো না? আচ্ছা, পতঙ্গর মেন কারণ হচ্ছে যে বৈজ্ঞানিকরা গবেষণা করে দিচ্ছে যত পতঙ্গ লাইটের মধ্যে এসে মারাও যায় কিন্তু অনেক। হ্যাঁ, সকালবেলা দেখা যায় অনেক পোকা মারা গেছে, কারণ হিটে মারা যায়, মানে ওই লাইটের উপরে বসে তো সরাসরি হিট, তো হিটে মরে যায়। হ্যাঁ, এবং এমনকি মোমবাতি জ্বললে মোমবাতির আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়, হেরিকেন জ্বললে হেরিকেনে ঝাঁপ দিয়ে মারা যায়। আগুনে heat এ। হয়তো সুইসাইড করতে ভালো লাগে। না, সুইসাইড না। এখন কথা হলো, এখন যারা মারা গেছে, মারা যায়, বৈজ্ঞানিকের গবেষণা গেছে মারা যাওয়া হাজার হাজার পোকা সবাই হলো পুরুষ পোকা, একটাও হলো মহিলা পোকা না। কষ্ট হয়েছে তাই নাকি? কেন বলো? তাহলে এবার আরেকটু সহজ করলাম যে পুরুষ পোকারাই হচ্ছে এই আত্মহত্যাটা করে। কেন বলতো? স্যার মনের কষ্টে। মনে কষ্টে। হ্যাঁ, স্যার অনেক সাহসী হয় তো। তাই মরার শখ হয়। মনে সব দেখতে যায় কি হয় সাহস তো ওদের আপনারা দেখতে যায় কিন্তু মরে যায় এটা বুঝতে পারবেন। একটা মহিলা পোকারও এই ইচ্ছা হয় না যে, ওরা তো ওদের তো সাহস পাচ্ছে না যেটা আপনারা দেখি আমি আর ওদের ওদের সাহস আছে যেটা আপনারা দেখি কি হয় এটা তো বুঝতে পারবেন। ভালো ভালো। হ্যাঁ, কি হতে পারে, পারা যাবে? আমরা যেগুলো বলবো স্যার এগুলো তো হবে না। নিজে নিজে বানায় বলতেছি, মানে নিজে একটা বিজ্ঞানী। হ্যাঁ 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 আসলে তো কাজ করতে পারছি না। হ্যাঁ, শিশির একটু মাঝে মাঝে একটু চেষ্টা করছিল, যেমন লোক জল 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 করে সেজন্য। তাহলে এখানে তো পুরুষরা এই কাজটা করছে, মহিলারা কিন্তু করছে না। আচ্ছা, তাহলে আমি বলি, পারবা না, বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার, স্যার। এর কারণটা হচ্ছে যে ওই আগুনের ভিতর থেকে বা ওই আলোর ভিতর থেকে, হ্যাঁ, এক ধরনের সেন্ট পায় পুরুষ পোকারা, যেটা হলো মহিলা পোকার সেন্ট। ওরা মনে করে এর মধ্যে মহিলা পোকা আছে, বুঝছো? তাই মহিলা পোকা আছে মনে করে ওইটার আকর্ষণে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে মারা যায়। বুঝতে পারছো? যেমন ধরো যে অনেক ছেলেরাই কিন্তু মেয়েদের পিছিয়ে ঘুরতে যায়, নিজের ক্যারিয়ার নষ্ট করে দেয়। মানুষের মধ্যে আছে না এরকম? ঠিক ঠিক। আছে, অধিকাংশ স্যার অধিকাংশ তাই করে না, ক্যারিয়ার নষ্ট করে ফেলে, মেয়েদের পিছিয়ে ঘুরতে যায়, ঠিক না? তাহলে এই যে যেমন আমি দেখছি যে আমাদের বালিপুকুরে দেখছি, হ্যাঁ, নামাজ পড়তে যাচ্ছি, তো তোমার হচ্ছে যে একটা রিক্সা, ও স্যার রিক্সা ওরা রিক্সা স্যার না না ওই না, রিক্সা করে বাবা আর মেয়ে যাচ্ছে, আর পিছে হলো একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে ওর পিছে। তখন আমি বুঝিনি, কিন্তু যখন চিল্লালো তখন বুঝলাম। তখন দেখি ওই লোকটা বলছে ওই ছেলেটাকে, এই ছেলে তুমি এইভাবে আমার মেয়ের পিছে ঘুরু করতে, এভাবে রিক্সায় পিছিয়ে পিছিয়ে আসে কোনো লাভ আছে? হ্যাঁ, এরকম বলতেছে আর কি, বলতেছে। হ্যাঁ, তার মানে কি, দেখো ও ক্যারিয়ার নষ্ট করে ওই মেয়ের পিছে ঘুরু করতেছে, তাহলে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না, তাই কি না? তো তার মানে কি, ও তো ওর ফোকাসটা অন্যদিকে চলে গেছে, তাহলে তো ক্যারিয়ার তৈরি হবে না। তাহলে এই পোকারাও এরকম এই কাজটা করছে। নিজে ধ্বংস করে এইভাবে। হ্যাঁ, তো এখন ছেলেরাও এরকম নিজের ক্যারিয়ার নষ্ট করছে, তাই কি না? বুঝো নি? হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা। এবার তাহলে দেখো, তাহলে যেটা জানলে, এখন দেখো, এখন বৈশিষ্ট্য মানে শ্রেণীভুক্ত প্রাণী কেন, এটার জন্য তিনটা লিখলেই যথেষ্ট, ক্ষয়ের জন্য আসে। তাহলে প্রথম হলো, অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িং এর দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে গঠিত। মাত্রার মধ্যে তিনটা স্যার। কয়টা লিখতে হবে স্যার? তিনটা, যে কোনো তিনটা? যে কোনো তিনটা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 2 4, 1 2 4, এটা বেশি গুরুত্বপূর্ণ। 1 2 4, ঘাসফড়িং এর দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে গঠিত। তোমরা তো জানো ঘাসফড়িং এর বাইরের দিকটা কাইটিন। কাইটিন মানে কি মনে আছে? কাইটিনের বাংলা অর্থ কি ছিল? শিশির বলো তো, কাইটিনের বাংলা অর্থ কি? কাইটিনের বাংলা অর্থ আচ্ছাদন বা খোলক। খোলক বা আচ্ছাদন।
ল্যাটিনের বাংলা অর্থ আচ্ছাদন অপরূপ। এটা বাইরের দিকে থাকে তো তাই এরকম নাম হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে কিভাবে গঠিত, এটা হলো পলিস্যাকারাইড, মানে বহু গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড, তার সাথে অ্যামিন গ্রুপ, এই দুটো জিনিস দিয়ে গঠিত। পলিস্যাকারাইড যোগ অ্যামিন গ্রুপ, এই দুটো জিনিস দিয়ে গঠিত, বুঝছো? এটাই হলো যে হচ্ছে ব্যাপার। না, ওই যে একটা লাইন শুধু, পৃথিবীতে 3 নম্বর লাইন বললাম, পৃথিবীতে 20,000 প্রজাতির, এটা ছাড়া আর কিছুই লাগবে না। হ্যাঁ, আর প্রথম লাইন ফাস্ট ফুডিং ইনসেক্টর, এইটা আর কিছু লাগবে না। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে আর কি আছে, মস্তক বক্ষ দৌড়াতে বললাম, তাই না? এদের হলো 3 জোড়া সন্ধিযুক্ত পা। এবার পুঞ্জাঙ্গি সম্পর্কে জানো যদি ওদিকে আছে। পুঞ্জাঙ্গি আর অ্যান্টেনা কি? পুঞ্জাঙ্গি মানে হলো, পুঞ্জাঙ্গিকে বিশ্লেষণ করলে কি হয় জানো? পুঞ্জ যোগ আখি। শুনতে বিচ্ছেদ। পুঞ্জ যোগ আখি, এই হলো পুঞ্জাঙ্গি। পুঞ্জ মানে কি? পুঞ্জ মানে অনেক চোখের সমষ্টি। পুঞ্জ মানে অনেক চোখের সমষ্টি, এটা হলো পুঞ্জ। আখি মানে চোখ, তাহলে অনেকগুলো চোখের সমষ্টি হলো পুঞ্জাঙ্গি। একটা চোখকে বলা হয়, একটা চোখকে, হ্যাঁ এটা বলছেন, একটা চোখকে বলা হয় সরলাক্ষী। আর যদি অনেক চোখ একীভূত হয়ে জটিল চোখ তৈরি করে তখন এর নাম হয় পুঞ্জাঙ্গি। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ ঠান্ডা ঢুকছে। এবার দেখো অ্যান্টেনা কি বলো তো? অ্যান্টেনার বাংলা অর্থ কি? অ্যান্টেনার বাংলা অর্থ কি? সুর। সুর না, শুঙ্গ। শুঙ্গ, শুঙ্গ, শুঙ্গ। হ্যাঁ শুঙ্গ, সুর না, শুঙ্গ। অ্যান্টেনার বাংলা শুঙ্গ। শুঙ্গর আবার বাংলা কি? শুঙ্গর বাংলা কি? শুঙ্গর বাংলা, শুঙ্গর বাংলা হলো যেটা দেশে সুখে খাবারের গন্ধ শুকে তাকে বলে শুঙ্গ। নাকের গাছ দিতে পারে। নাকের গাছ ওটাতে করে নাক নাই। না, নাক নাই। ওদের ওই অ্যান্টেনা, ওই যে সুতার মতো যে অংশ না, ওটা বাতাসে নাড়াচাড়া করলে, বাতাসে নাড়াচাড়া করলে গন্ধটা ওই অ্যান্টেনাতে চলে আসে, তখন ওরা ওটাই ফিল করে যে কেমন খাবার। তাহলে 4 নম্বরটা গুরুত্বপূর্ণ। বক্ষ দেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে আর 2 জোড়া ডানা থাকে। এদের হলো 2 জোড়া ডানা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তার মানে 4টা ডানা। পরীক্ষা যেটা আসে কয় জোড়া ডানা? 2 জোড়া। কয়টা ডানা? 4টা। এটা মনে রাখতে হবে, মানে পেঁচায় দেয় এভাবে। এখন দেখো ঘাসফড়িং এর সিদ্ধান্তিক অবস্থান, এইটা আবার ক্ষয়ের জন্য অনেক সময় আসে। অনেক সময় ভিতর থেকে যে কোনো একটা দিতে পারে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে, যেমন বলতে পারে ঘাসফড়িং এর ক্লাস কি, বা অর্ডার কি, বা ফ্যামিলি কি। এই 3টা বেশি এসে পরীক্ষায়, তবে গোটাটাই মনে রাখতে হবে। হ্যাঁ, পুরোটাই। দেখো একটু বিশ্লেষণ করি। অ্যানিমেলিয়া, ল্যাটিন শব্দ অ্যানিমেলেস মানে হলো প্রাণী। হ্যাঁ, তো এটা ধারাবাহিকভাবেই কিন্তু মনে রাখতে হবে। ধারাবাহিকভাবে মনে রাখার জন্য একটা ছন্দ দেখো, ধারাবাহিকভাবে মনে রাখার জন্য ছন্দ, সেটা হলো আই, তুই ও পীর্ঘ। একটা ছেলের নাম মনে করো পীর্ঘ। আই, তুই ও পীর্ঘ খেলা খেলা পড়া পড়া খেলি, পড়া 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 খেল। আই, তুই ও পীর্ঘ পড়া পড়া খেল বা খেলি। হ্যাঁ, তো দেখো প্রত্যেকটা মিলবে। আর এই আতে কি হয়? আর্থকটা হয় না? তারপরে রসে কি হয়? ইনসেক্টার। তুই হলো কি? টেরিগোটা। তারপর অর্থোটেরা, তাই না? তারপর হলো পীর্গমরফিডি, তারপরে পরের পড়াতে হলো, এটা হলো পীর্গমরফিডি, পরেরটা হলো পোকিওলোসেরাস, আর পরের পড়াতে হলো পোকিওলোসেরাস পিকটাস। বুঝছো না? তাহলে এটা এই ছন্দের মাধ্যমে তুমি ধারাবাহিকভাবে মনে রাখতে পারবা। তবে এগুলোর বাংলাটা একটু দেখো। হ্যাঁ, যেমন
ইনসেক্টর বাংলা তো আগেই বললাম, হ্যাঁ। ইনসেকশন, যাকে ইনসেকশন করা যায়, যাকে ভিতরের দিকটাকে আলাদাভাবে ভাগ করা হয়, তাকে বলা হয় ইনসেক্টর, তাই না? ইনসেকশন। টেরিকোটা নাম কেন হলো? টেরিকোটা নামকরণ কেন হয়েছে দেখো, টেরন মানে পক্ষর, গোটা মানে যুক্ত। অর্থাৎ হলো এদের যে পাখনা আছে, সেই কোনটা পড়তে হেঁটে সেই পাখনাটা হচ্ছে যুক্ত পাখনা, অর্থাৎ হলো যে ডান দিকে থাকলে বাম দিকেও আছে, এটা বোঝাচ্ছে পাখনা যুক্ত। তাহলে হলো পক্ষল যুক্ত পাখনা, পক্ষল যুক্ত পাখনা, এটা বোঝানো যায়। পক্ষল কেন? পাখির পাখনা যেমন দুই পাশে থাকে, এদেরও দুই পাশে থাকে, এই জন্য নাম হচ্ছে টেরন যোগ গোটা, মানে পক্ষল যুক্ত পাখনা আছে বা পক্ষল যুক্ত, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। এরপরে দেখো অর্থপ্টেরা। অর্থ মানে সোজা, টেরন মানে পাখনা, অর্থ মানে সোজা, অর্থ মানে সোজা, অর্থ মানে সোজা, আর টেরন মানে পাখনা, মানে এদের সোজা পাখনা, বেকাতারা নাই, স্টেট, সোজা পাখনা, এই জন্য এরকম নাম। পির্গোমরফিরি, পির্গো মানে হলো রঙিন, রঙিন আকৃতির, এই আর এটা অবশ্য লেখাই আছে। পোকিওলেসেরাস মানে রঙিন, আর পোকিওলেসেরাস পিকটাস মানে বর্ণময় ছবি। পিকটাস মানে কি? পিকচার, পিকটাস মানে পিকচার, বুঝছো? পিকচার, সেখান থেকে পিকটাস। তার মানে তোমাদের ভোটের আগের দিন ক্লাস ছুটি আর ভোটের দিন ক্লাস ছুটি, এরকম, তাই না? 2 দিন ছুটি, 2 ক্লাস। তোমাদের মিস করতে ছুটি দিবে? মিস কি ছুটি দিবে? অনেক আগে থেকে আচ্ছা, ওটা দেখো অন্যান্য প্রাইভেট কি সেভাবে বললো, সেভাবে। আমাদের স্যার 10 তারিখে পরীক্ষা আছে বলেছে। তোমাদের তো ভোট আমার নাই। সমস্যা নেই, আমি তো বাড়িতে থাকি। বলেই কি না ভাই। তারপরে আচ্ছা, বাকিগুলো আমরা এদিক থেকে বুঝবো। এবার হলো যেটা বলছিলাম, হলো সবই তো হয়ে গেল না, বর্ণময় ছবি, পিকচার থেকে পিকটাস কথাটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যে বাসস্থানের লাস্ট লাইনটা, এরা দিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এটুকু শুধু, হ্যাঁ। এরপরের পৃষ্ঠায় দেখো খাদ্য। ঘাসফড়িংয়ের খাবার কি? তৃণভোজী, মানে লতা পাতা, শাকসবজি এইসব খায়, হ্যাঁ, ঘাস টাস খায়। ইংরেজিটা মনে রাখতে হবে, হার্বিভোরাস, হ্যাঁ। হার্ব মানে মনে রাখবা লতা পাতা, হার্ব মানে কি? লতা পাতা, আর ভোরাস মানে খেয়ে ফেলা, লতা পাতা খেয়ে ফেলে। হার্ব মানে যেমন হার্বাল ওষুধের নাম শুনছো না? হার্বাল, ওই হার্ব থেকে হার্বাল, প্রাকৃতিক। হ্যাঁ, বলে না, ওগুলো ওষুধে কিন্তু আবার দাম নেয় ভালোই আর কি। মানে ওরা রুগী পায় না, তো একটা রুগী যদি পায় তো 10-15 হাজার টাকা বিল করে। কাজ হয় মনে হয়, না হলে কি আর এমনিতেই বসে, কাজ সে হয়। তো তখন ওই তাই শুনি আর কি, অনেক টাকা বিল। ওই যে কি সব আছে নাম করার, হ্যাঁ। আচ্ছা, তাহলে শাকাশি বা হার্বিভোরাস, এটা মনে রাখবা। এরপরে দেখো বাহ্যিক অঙ্গসংস্থান। ঘাসফড়িং এর হলো দেহটা বেলুন আকার, এটা মনে রাখবো, আর দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঘাসফড়িং এর অঙ্গসংস্থান পাওনি? প্রথম লাইন অঙ্গসংস্থান পাওনি? পাইছো তোমারিকা? প্রথম লাইনটা শুধু, হ্যাঁ। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি বলতো? কাউকে যদি তুমি লম্ব অক্ষ বরাবর একবারই সমানভাবে ভাগ করতে পারো, তাহলে সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। একবার মানে এই বরাবর, যেমন আমরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদেরকে একবার এই বরাবর সমানভাবে ভাগ করা যায়, তাহলে আমরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর কাউকে যদি অনেকবার ভাগ করতে পারো সমান ভাগে, যেমন একটা আপেল তুমি অনেকবার ভাগ করতে পারো সমান ভাবে, তাই না? ঠিক কি? কিন্তু মানুষকে কি একবারের বেশি 2বার আর ভাগ করা যাবে? করা যাবে, কিন্তু সমান হবে? কারণ মানুষের 2টা চোখ, এই বরাবর 2টা নাকের ফোঁটা ভাগ করো, এই বরাবর ভাগ করলে কি হবে? এদিক নাকের ফোঁটা, তাই না?
তারপরে দাঁতও হবে, কারণ দাঁত 16টা। হ্যাঁ, ছোট ছোট হ্যাঁ, কৃষ্ণ। এই করে হয়ে নামে আসে। হাত সব হবে, বাহ্যিক ভাবে সবই হবে। হ্যাঁ, কোনো কিছু একটা থাকলেও হবে, মাঝ বরাবর অর্ধেক হয়ে গেল, বুঝেনি? তার মানে কি সবই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানুষের ক্ষেত্রে কিন্তু মানে এটাকে বলা যাবে না যে অরীয় প্রতিসম। অরীয় মানে অনেকবার ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে ঘাসফড়িং দ্বিপার্শ্বীয়, এটা মনে রাখবে। আচ্ছা, তারপর মনে রাখতে হবে এদের দেহ অনেকটা হলদে সবুজ ধরনের, হলদে সবুজ ধরনের, এটা মনে রাখতে হবে। তারপরে হলো অথবা বাদামি রঙের মাঝে নানা রকমের ফোঁটা বা দোরাকাটা, এইটুকু পর্যন্ত। তারপর আর নাই। এইবার আমরা চলে আসি নিচের প্যারায়। ঘাসফড়িংয়ের দেহ কাইটিন মানে তো আগেই বললাম, তাই না, নির্মিত, কিউটিকল নামক বহিঃকঙ্কাল দিয়ে গঠিত। মানে এদের বাইরের ত্বকটা হলো কাইটিন নির্মিত, কিন্তু কাইটিনের বাইরের দিকে আবার থাকে কিউটিকল। কিউটিকল কথাটা আসছে কিউটিন। কিউটিন মানে মোম বা লিপিড। হ্যাঁ, কিউটিন থেকে কিউটিকল মানে মোম জাতীয় পিছলা, এই জন্য তো নাম তেলাপোকা হয়েছে। তেলাপোকারও কিন্তু বাইরে পিছলা, তেলাপোকা। তো এই জন্য নাম হয়েছে কি যে তেলাপোকা বলি না, মানে তেল থাকে বাইরে, কিউটিন থাকে, মোম জাতীয় আস্তর, তেলাক্ত, এই জন্য। বুঝতে পারছো? তো মুরগিরা কিন্তু তেলাপোকা খুব পছন্দ করে খায়। তেলাপোকা ঘাস করি। হ্যাঁ, তেলাপোকা দেখলে তোর মনে হবে বিড়ালও খাই স্যার। বিড়াল খায়? হ্যাঁ, জানেন না? না, জানতাম বিড়াল না। তোর মনে তেলাপোকা কিছু কিছু। তো মনে করো যে ওই তেলাপোকা, আমাদের বাসায় মুরগি ছিল তো, ওই পুরাতন একটা মিশ্রেবে অনেক মনে করো ইয়ে হয়েছে, তেলাপোকা হয়েছে। মুরগি ঢুকে দিয়েছেন? হ্যাঁ, মুরগি ঢুকে দিয়েছেন? হ্যাঁ, ঢুকাই দিয়েছি আমি, ঢুকাই দিয়ে মানে দেখছি তো অনেক তেলাপোকার বাচ্চা সহ অনেক শত শত আর কি। হ্যাঁ, মেরে মুরগি। তো হ্যাঁ, তো মুরগিকে ধরো ধরছি যখন, হ্যাঁ তখন ধরছি, কিন্তু ও অত বুঝতে পারছে না। হ্যাঁ, মানে প্রথমে আসতে যাচ্ছে না। হ্যাঁ, মানে বিরক্ত হচ্ছে যে কি দরকার আবার আমার ধরলো, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, ধরছি তো মনে হচ্ছে যে বলছে যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও উঠছে, যেই মনে করো ইচ্ছে হয়ে দিছি, আর কি খুশি, কপ কপ খালি খাচ্ছে। আমি বাইরের দিকে দরজা বন্ধ করেছি, বের হয়ে না আসে তেলাপোকা, উড়ি আল্লাহ সব খাই ফেলছে। মানে 100টা ছিল খায়, ওর এই যে গলার এখানটা থাকে না, ফুলে মনে বাস্ট হয়ে যাবে, এমন ফুলে গেছে, মানে সেই খাওয়া হয়। আমরা অত খাইলে কিন্তু পেটের সমস্যা হবে, ওদের কিন্তু তাও হয় না, কিছু হয় না, খাই নিল। আবার ওই সব খাবার গুলা দিয়ে ডিম টিম হচ্ছে, আমরা কোনো ঘৃণা বুঝছি না। মুরগিটা তো খাবেন স্যার আপনি? হ্যাঁ, মুরগিটাও খাবো, কোনো ঘৃণা হয় নাই, কিন্তু আমরা তো ডাইরেক্ট খাচ্ছি না। হ্যাঁ, অনেক কিছু পরিবার বাইরে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা বলছে যে এদের প্রতি দেহখণ্ডকে কিউটিকল পুরু ও শক্ত পাতের মতো গঠন সৃষ্টি করে। অর্থাৎ হলো এদের যে বাহ্যিক যে দেহখণ্ডগুলো আছে না, দেখা যাচ্ছে না বাহ্যিক যে দেহখণ্ডগুলা, মানে 3টা অঞ্চল তো আছেই, যে মানে মস্তক বক্ষ আছে না, কিন্তু এর ভিতরে আবার বাহ্যিকভাবে দেখো খণ্ড দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে না বাহ্যিকভাবে, ওই খণ্ডগুলা বলছে, ওই খণ্ডগুলা দেহখণ্ডকে কিউটিকল পুরু হয় আর শক্ত পাতের মতো হয়, গঠন সৃষ্টি করে। এদের নাম হলো স্ক্লেরাইট। স্ক্লেরাইট নাম কেন হলো দেখো, মানে এটা এই যে এরকম আর কি, ধরো এই জিনিসটা এরা আবার বাহ্যিকভাবে কিছু খণ্ডক দেখা যায়, গোটাটা না আসলে, ধরো বলে তো নরম। হ্যাঁ নরম আর কি, এরকম একটু ভিতরের দিকে একটু ভাঁজ হয়ে এরকম খণ্ডক ধরো আছে। তো এই যে খণ্ডকগুলো আছে, তো এই খণ্ডগুলো বেশ শক্ত হয়, এই খণ্ডগুলো কি হয় শক্ত। এই শক্ত খণ্ড বাহ্যিক ভাবে যেটা দেখা যায়, এইটারই নাম হলো স্ক্লেরাইট। স্ক্লেরাইট নামকরণটা কেন হলো? হ্যাঁ, স্ক্লেরাইট মানে হলো স্ক্লেরের দিকে আসছে, স্ক্লেরের মানে শক্ত। আজকে শিশির কিন্তু ভালো ফর্মে আছে। হ্যাঁ, আজকে মেডিকেল পরীক্ষা থাকলে চান্স পেয়ে যাচ্ছে। আচ্ছা, কনফার্ম দিয়ে দিছি। হ্যাঁ কনফার্ম ডিএমসি হয়ে যেত কনফার্ম। তো তাহলে হচ্ছে এটা হচ্ছে স্ক্লেরাইট, স্ক্লেরের দিকে আসছে। সেই খুশিতে হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডভান্স শিশির এখন খাওয়াই দিবে আমাদের সবাইকে, আবার ট্রান্সফার হবে আরেক ক্লাস। চলো ওরা বন্ধ হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু খিদা লাগবে, খিদা তো লাগেনি, যাতে যাতে লেগে যাবে। এসে গেছে না? আর দেখলে তো ডবল খেতে লাগে। দেখলেই না। আচ্ছা, লিলো দিয়ে দিল না? আচ্ছা, দুইটি স্ক্লেরাইটের মধ্যবর্তী কিউটিকল পাতলা ও নরম হয়,
মানে এই যে খণ্ডগুলা, এই খণ্ডকের মাঝের যে অংশটা সেটা কিছুটা পাতলা আর নরম হয়, মাঝের যে জয়েন্ট আর কি সেটা বলছে কিছুটা একটু পাতলা নরম হয় যাতে নড়াচড়া করতে সুবিধা হয় আর কি। এদেরকে বলা হয় সূচার। আসলে সূচার নামকরণ কেন হয়েছে জানো? সূচারের বাংলা অর্থ কি? সূচারের বাংলা অর্থ কি বলো? গুগল ফুল অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আমাদের মাথাতে সূচার আছে। এই দেখো সূচার আছে, এগুলো ফাটা দেখতে পাচ্ছ দূর থেকে? হ্যাঁ এই ফাটাগুলা কিন্তু সূচার দিয়ে আটকানো। সূচার বলতে এরকম বোঝায়, ধরো মাথার এটা একটা অংশ, এখানে এরকম এরকম না দেখতে হবে না, এই খাতটার মধ্যে আবার 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 মনে করো আরেকটা হাড্ডি এরকম আবার চেক করছে আমার মাথা। না, ওইভাবে দেখা যাবে না। স্যার ওখান থেকে মাথায় খুলে আবার মনে করো এরকম, হ্যাঁ হ্যাঁ। এই যে মাঝের যে ফাঁকা জায়গা, খুলে যায়। হ্যাঁ খোলা যায়। এই জায়গাটা ইলেকট্রিক মানে কাটা থাকে 1 ইঞ্চি মতো, ওই কাটাতে এখানে চাপ দিলে এরা সুন্দর করে খুলে যায়। এটা খোলা খুব সোজা, তুমি মাথার চামড়াটা খুলে ফেললে তুমি দেখতে পাবা, আজকে মাথার চামড়া খুললে তুমি দেখতে পাবা যে তোমার এই তখন ওখানে তুমি একটা 1 ইঞ্চি কাটা আস্তে করে রাখে হাতুড়িতে আস্তে করে বাড়ি দেবে, সুন্দর করে খুলে দেবে, বুঝছো? মানে কেন পোস্টমর্টম ওইজন্য করতে সুবিধা হয় না। টিউমারের স্যার ব্রেনে টিউমার থাকতে এরকম। হ্যাঁ তখন তো লাগে। তো এখন এই জিনিসটা দেখতে শিলার মতো লাগছে না, শিলা যেমন এদিকে দিক করে করে, ওই জন্য নাম হচ্ছে শিলাই। সূচার মানে কি? সেলাই। তো এখন এই জয়েন্টের এই জায়গাটা আসলে এই জায়গাটাতে এরকমই আছে, যে এরকম 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 এই জয়েন্টটা এরকম আছে, বুঝছো? জয়েন্টটা এরকম আছে, তো এই জন্য নাম হয়েছে সেলাই, বুঝছো? সূচার মানে সেলাই। এরপর দেখো, প্রতিটি দেহখণ্ডকের পৃষ্ঠদেশীয় পাতকে বলা হয় টার্গাম। এটা মনে রাখবা। পৃষ্ঠদেশীয় পাত মানে কি? যেমন ধরো এই যে পিছনের দিকের পাত, তাই না? এই যে এটা এটা এই যে পিছনের পাত, এর নাম হলো টার্গাম। আর নিচের দিকের যে অংশ তার নাম হলো স্টারনাম। স্টারনাম মানে বুক, স্টারনাম মানে বুক। পার্শ্ব দিকের, স্যার কোথায় আছে এটা? আচ্ছা না, পরের পৃষ্ঠায় আমরা সূচার হয়ে যাবো না, তাহলে এখন পরের পৃষ্ঠায় চলে আসে। তো এইভাবে নাই তো এই বই দেয়নি আর কি। গুগল সার্চ করছি, কিন্তু কাজ হচ্ছে না। তো এই বই নাই, তোমার নতুন বই তো? নতুন বই আসছে। আচ্ছা, অন্য জায়গায় পাবা, এটা লিখে নিতে হবে না, ওই দিক সামনে যায় পাবা, এটা আগে বেশি থাকে অনেক সময়। আচ্ছা, তাহলে হচ্ছে এই হলো ব্যাপার। পৃষ্ঠ দিকের অংশের নাম টার্গাম, নিচের দিকের নাম হলো স্টারনাম মানে বুক। পার্শ্ব দিকে হয় প্লিউরান বা প্লিউরা, হ্যাঁ পার্শ্ব দিক। যেমন ধরো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের এটাকে পিঠ বলি না, এটাকে পিঠ বলি, পৃষ্ঠ দিক। এটাকে বলে অঙ্কীয় দিক, এটাকে বলি পার্শ্ব দিক। ইংরেজিতে বলা হয় পৃষ্ঠ দিককে বলা হয় যে ডরসাল, হ্যাঁ এই সামনের দিককে বলা হয় ভেন্ট্রাল, পার্শ্ব দিকে বলা হয় কি বলতো, পার্শ্ব দিকটা ল্যাটারাল। ল্যাটারাল, হ্যাঁ। তো এই ঘাস ফুলিং এর একটু ভিন্ন নামে নাম ডাকা হয়েছে আর কি, হ্যাঁ। এখন দেখো, ঘাস ফুলিং এর দেহ খণ্ডায়িত এবং অন্য সব পতঙ্গের মধ্যে 3টি অঞ্চলে বিভক্ত। তাহলে মস্তকে কি কি থাকে এটা একটু মনে রাখবো এমসিকিউর জন্য, হ্যাঁ। মস্তকে পুঞ্জাঙ্কি থাকে, তারপর হলো অ্যান্টেনা থাকে, তাই না? আর হচ্ছে মুখভঙ্গ থাকে। মুখভঙ্গ মানে কি? মানে মুখ ছিদ্রের আশপাশে যে পাখা থাকে। হ্যাঁ পাখানা অঙ্গ, মানে অঙ্গ থাকে। হ্যাঁ অঙ্গ থাকে। মুখভঙ্গ মানে কি? মুখ ছিদ্রের আশপাশে যে অঙ্গ থাকে তাকে বলে মুখপাঙ্গ, হ্যাঁ। যেমন ধরো আমরা বলি না, এই যে এই কঙ্কালের এইখান থেকে মেরুদণ্ড পর্যন্ত এটাকে বলে অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। এই যে পার্শ্ব দিকে যা থাকে, অঙ্গের আশপাশে যা থাকে তাই হলো উপাঙ্গ। তাহলে মুখ ছিদ্রের আশপাশে যা থাকে তার নাম হলো মুখপাঙ্গ। মানে ওদের আশপাশে, আমাদের মুখ ছিদ্র তো জাস্ট একটা ঠোঁট লম্বা মানে গোল হয়ে আসে, তাই না? আমাদের একটা ঠোঁট, ওদের হচ্ছে এই ঠোঁটটাই ধরো মানে পরিবর্তিত হয়ে যে কিছু খণ্ডযুক্ত, হ্যাঁ অংশে বিভক্ত হয়েছে, বুঝছো? আঙ্গুলের মধ্যে কিছু অংশে বিভক্ত হয়েছে। তো সব কিছুকে বলা হয় মুখপাঙ্গ। মুখ ছিদ্রের আশপাশে যে অঙ্গ তাই হলো মুখপাঙ্গ। তাহলে আমরা মনে রাখবো যে বক্ষে কি কি থাকে? 3 জোড়া পা, 2 জোড়া ডানা থাকে, আর উদর শ্বাসছন্দ বা স্পাইরাকল থাকে। মনে রাখবা এখানে যে শ্বাসছন্দ বলতে ঘাসফড়িংদের কিন্তু
আমাদের যেমন নাক ছিদ্র দিয়ে আমরা শ্বাস নিই, হ্যাঁ, ঘাস ফড়িংদের কিন্তু এরকম নাক ছিদ্র নাই যেখান থেকে তারা শ্বাস অ্যান্টেনা দিন অ্যান্টেনাতেও নেই, পেটের নিচে অ্যান্টেনা দেয় না। ওরা কিভাবে নেয়? ওদের গোটা, এটা ধরো গোটা ঘাস ফড়িং, এই এই বাম সাইডে 10টা শ্বাস ছিদ্র থাকে, এই সাইডে 10টা শ্বাস ছিদ্র থাকে নাকের মতো। ওরা গোটা দেহ দিয়ে অক্সিজেন নেয়, বুঝছো? ওদের ওরকম আমাদের মতো না। আমাদের একটা নাক ছিদ্র, আমাদের ধর কারণ নাক চাপে ধরলে শেষ, আর ও কিন্তু নাক চাপে ধরলে তো শেষ হবে না, ওর তো অনেকগুলা নাক। পিষে দেবো স্যার, এত নাচতে পিছিয়ে দিলে শেষ। বিজে দেবে স্যার, তুমি মেরে যাবে স্যার, তুমি মেরে যাবে। মরার জন্য তো, সেই তো মারা হ্যাঁ মানুষকে তো পিষে হবে না স্যার। অনেক সময় সৈনিকদের যুদ্ধে অনেক সময় ধরো এমন জায়গায় যুদ্ধ করতে চলে গেছে, যখন ধরো একটা সৈনিক আহত হয়েছে, এমন ভাবে আহত হয়েছে যে খুব কষ্ট পাচ্ছে, চিকিৎসা করার ব্যবস্থা নেই, তখন অনেক সময় নিজ দেশের সৈনিকরাই তাকে হলো মেরে ফেলে। কেন মেরে ফেলে? কারণ ও হয়তো মারা যাবে, কিন্তু একদিন পর বা কয়েক ঘন্টা পর মারা যাবে, তখন তোর খুব কষ্ট হচ্ছে, তখন মাথায় গুলি করে মেরে ফেলে, তাড়াতাড়ি মরে যায়, মানে কারণ কিছু করার নাই, এইরকম মনে করে অনেক সময় এরকম হয়, এরকম বলা আছে আর কি, ওটা কিছু মনে করে না। হ্যাঁ স্যার আমরা তো মনে করবো। আচ্ছা, এবার দেখো মস্তক। মস্তকের এখানে প্রথম লাইনটা 6টি ভ্রূণীয় খণ্ডকে সমন্বয়ে মস্তক গঠিত, এটা মনে রাখবো। তারপরে দেখো এটি দেখতে, মানে মস্তক দেখতে নাসপতি আকৃতির এবং হাইপোগন্যাথাস ধরনের। হাইপোগন্যাথাস মানে কি? হাইপো মানে নিচে, ন্যাথাস মানে চোয়াল। এদের যে চোয়াল বা এদের যে মুখটা, সেটা হলো নিম্ন দিক হয়ে থাকে, এদের এরকম। আমাদের মুখ তো এরকম হয়ে থাকে না, তাই না? সকল প্রাণীরই প্রায় মুখটা হলো নিম্নমুখী হয়ে থাকে। ছাগল নিম্নমুখী হয়ে থাকে না, গরু তো উপরে থাকে স্যার। না, কই উপরে থাকে, মাথা উপরে থাকে, কিন্তু মুখ কি নিচের দিক থাকে না? হ্যাঁ তুমি 4 পা দিয়ে হাঁটো, তোমার মুখ তো নিচের দিকে চলে যাবে। যারা 4 পা দিয়ে হাঁটবে তাদের মুখ নিচের দিকে চলে যাবে। 4 পা দিয়ে হাঁটলে, ওরা তো 4 পা দিয়ে হাঁটে না, তো ওই জন্য, বুঝছো? যারা লম্বা হয়ে হাঁটে তাদের মুখটা তাই না? যেমন বানর ধরো, যে মাঝে মধ্যে ও দাঁড়াইতে পারে, তখন ওর মুখ আমাদের মতো হবে, কিন্তু ও 4 পা দিয়ে হাঁটে। বানের খাওয়ার তো উপরে থাকে, এই জন্য মুখটা হয়তো কলা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, উপরে তো নিচেই থাকে। হ্যাঁ, তাহলে ঘাস ফড়িং এরকম হাইপোগন্যাথাস মানে নিম্ন দিকে থাকে। এখানে একটা কোশ্চেন আসছিল যে এই মস্তক থেকে, হ্যাঁ বলো কোনটা? ও, ফল স্যার। একটা ফল আর কি, আপেলের মতো একটু। কাশ্মীরি আপেল ফিনান্স হ্যাঁ। করে স্যার। আচ্ছা, এখন দেখো এখানে একটা কোশ্চেন আসছিল মস্তক থেকে, কোনটি ঘাস ফড়িং এর মস্তকের অংশ নয়? এইভাবে একটা কোশ্চেন আসছিল আর্ম ফোর্স মেডিকেলে 24 সালে। কোনটি? আর্ম ফোর্স মেডিকেলে আসছিল, হ্যাঁ 24 সালে, যে কোনটি ঘাস ফড়িং এর মস্তকের অংশ নয়। মস্তকের মধ্যে মস্তকে যা যা থাকে আর কি, যেমন ধর মস্তকে পুঞ্জাঙ্গি থাকে, অ্যান্টেনা থাকে, মুখভঙ্গ থাকে, তো কোশ্চেনটা আসছিল কোনটি ঘাস ফড়িং এর মস্তকের অংশ নয়, এভাবে আসছিল, বুঝছো? আর্ম ফোর্স মেডিকেল আসছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা চলে আসি যে এরপরে 2 লাইন পরে আর কি, মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম, এটা মনে রাখবো। মস্তকের বহিঃকঙ্কালের নাম, বাইরের দিকে যে শক্ত হয়ে থাকে ওটার নাম হলো হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে খুলি, ক্রেনিয়াম মানে খুলি, অ্যাপি মানে বাইরে বা খুলির বাইরের আবরণ, এরকম বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটা অংশে বিভক্ত। এগুলো কিন্তু এমসিকিউর জন্য, হ্যাঁ, যেমন পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অংশটি ভার্টেক্স। দেখো পৃষ্ঠদেশ মানে এটা হলো পৃষ্ঠদেশ, এটা মনে করো 1 নাম্বার দিলাম, হ্যাঁ, এই মাথার এই পিছন দিকটা, এটার নাম হলো ভার্টেক্স। ভার্টেক্স নামকরণটা আসছে যে ভার্টেক্স কথাটা আসছে অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স মানে চূড়া, মানে উপরে আছে তাই চূড়া, অ্যাপেক্স। তার মানে ভার্টেক্স মানে চূড়া, এটা মনে রাখবো। হ্যাঁ, ব্র্যান্ডের নাম কি হবে এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডের নাম। হ্যাঁ, কারণ কি ওই তোমার স্যান্ডেল জুতা তো একটা চূড়ার মতো, একটু উপরের দিকে উঠে যায় আমরা পড়লে পরে, তাই না? যারা ধরো খাটো, অনেক খাটো মানুষের বেশি ছেলেরা করে না, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ করে না, দেখা যাচ্ছে শিশিরের যে বউ হবে সে মনে করো যে হ্যাঁ করো না, খালি ভাবে তো হবে না, হিল স্বাভাবিক।
তাও তো একটু চাবে স্যার না? না যাবে না। যাবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে দুই পাশের অবস্থকে বলা হয় জেনা। জেনা কি দেখো, এই যে পৃষ্ঠদিক্ত হলো মানে এই পাশের এই সাইড, ওই পাশের ওই সাইড, মানে আমাদের যেমন ধরো এটা তো ভার্টেক্স হয় তাই না, তাহলে এই জায়গাটাকে বলবো জেনা। জেনা মানে গাল, জেনা মানে গাল। তাহলে এই পাশে একটা গাল, এই পাশে একটা গাল, তাই না? তাহলে এটাকে বলা হয় জেনা। জেনা মানে গাল। আচ্ছা, কপালের দিকের অংশের নাম হলো ফ্রন্স। ফ্রন্স নাম কেন হলো? ফ্রন্স মানে ফ্রন্ট, ফ্রন্ট দিকে আসছে। এখানে যে একটু সামনের দিকে যে অংশটা আছে এটার নাম হলো ফ্রন্স। ফ্রন্স মানে হচ্ছে কপাল। ফ্রন্স মানে হলো কপাল, যেটা সামনের দিকে আছে এটা বলছে ফ্রন্স। ফ্রন্স মানে কি? কপাল। তারপরে দেখো ক্লাইপিয়াস। ক্লাইপিয়াসের বাংলা অর্থ হলো মুখের ঢাকনা। ক্লাইপিয়াসের বাংলা অর্থ মুখের ঢাকনা। কেন এরকম নাম হয়েছে? যে এই জায়গাটা নিচের দিকে এমন ভাবে থাকে, মুখ ছিদ্রকে একটু ঢেকে রাখে। মুখ ছিদ্রটা ভিতরের দিকে আছে তো তার উপর দিয়ে থাকে, যার জন্য মুখ ছিদ্রের ঢাকনা, মুখের ঢাকনা। ক্লাইপিয়াস মানে মুখের ঢাকনা, মানে মুখ ছিদ্রের উপর দিয়ে থাকে তো তাই এর নাম হলো মুখের ঢাকনা, ক্লাইপিয়াস। তারপরে দেখো ঘাসফড়িং এর মস্তক একজোড়া পুঞ্জাঙ্খী, মানে মস্তকে কি কি থাকে? একজোড়া পুঞ্জাঙ্খী থাকে, তিনটি সরলাক্ষী থাকে। আচ্ছা, সরলাক্ষী তো আগে বললাম যে সরল চোখ। তো এদের হলো, আমাদের সরল চোখ কয়টা? দুইটা, আর ওদের সরল চোখ হলো তিনটা। তিনটে চোখ ওদের? হ্যাঁ, ওদের তিনটা চোখ। আর জটিল চোখ হলো পুঞ্জাঙ্খী অনেকগুলা। তো ওরা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকে দেখতে পায়, আমরা তো পারি না। মানে ঘুরে নেক্সট ঘুরে চোখ হ্যাঁ? নাকি? না, ঘুরে না। তার 360 ডিগ্রি কেমন? মানে ওর তো চোখের অবস্থানটা এমন জায়গায় আছে যে ওই সামনেও দেখতে পাবে, পিছেও দেখতে পাবে। 180 হয়ে যাবে স্যার। হ্যাঁ, 180 হতে পারে। হ্যাঁ নাকে দেখতে হবে। হ্যাঁ, 360 মানে তো পুরোটাই। পুরাটা 180 হতে পারে। হ্যাঁ, তো গোটাটাই দেখতে পাই, বুঝছো? মানে এমন সাইডে থাকে, আর সরল চোখ তো গোল ধরনের, গোটাটা দেখার ক্ষমতা ওর আছে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন দেখো যে সরলাক্ষী, হ্যাঁ কোনটা? এই স্যার বলছে যে ভূত বলে তো কিছু নাই, জিন যারা আর কি। হুম, তার অনেকে 360 ডিগ্রি দিকে দেবে না? দেখতে পারে। হ্যাঁ, হতে পারে, জানা হতে পারে। যায়। হ্যাঁ, কি বৈজ্ঞানিকরা কি বলছে যে মহাবিশ্বে এবং পৃথিবীতে আমরা হচ্ছে 96% জিনিস দেখতে পাই না, মাত্র 4% জিনিস দেখতে পাই, জানো? এটা সায়েন্সের কথা। জিন দেখিনি, তবে জিনের কর্মকাণ্ড দেখছি, তবে জিন দেখিনি। স্যার একটু বলেন। সেটা হ্যাঁ, বলবো তখন রাত্রেবেলা আবার ভয় করবে। না না স্যার, হ্যাঁ? কিছুই না বলেন। এগুলা জুলাই যোদ্ধা স্যার। ভয়ের হয়ে গেছে। ছোট শুনতে ভালো লাগে না। স্যার হেভি লাগে শুনতে। মানে আমি তোমাদের সময় থাকতে গালির কাছ থেকে শুনতাম আগে। ইন্টারমিডিয়েট থাকতে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন হচ্ছে যে ড্রপ করে দেবো স্যার। না, অফ করতে হবে না, 2-1 মিনিটে শেষ। না স্যার, তো না এই তো, 2 মিনিট আছে স্যার। হ্যাঁ। গল্প পড়ি বা 10 মিনিট স্যার, গল্প পড়ি। ও তাহলে আর 5 মিনিট পরে করছি, না, তাহলে না, আরেকটু আগাইনি পরে না, না। শেষের 5 মিনিট গল্প করবো। হ্যাঁ, আচ্ছা দেখো আর 5 মিনিট। দেখো এরপরে আর কিছু নাই। অ্যান্টেনা বা সরলাক্ষীর কাজটা কি জানো? যে আমাদের যেমন চোখের পাপড়ি থাকে, তাই না? তীব্র আলো আসলে আমাদের চোখের পাপড়ি বন্ধ হয়ে যায়। তো ঘাসফড়িংয়ের সরলাক্ষীর কাজটা হলো ওটাই। তীব্র আলো আসলে ওটা হলো সরলাক্ষী, ওটা নিবে প্রথমে, নিয়ে ওটাকে সহনশীল করে তারপর পুঞ্জাঙ্কিকে দেয়। তো সরলাক্ষীটা কিছুটা আমাদের চোখের পাপড়ির মতো কাজ করে, ওদের এই কাজটাই করে সরলাক্ষী। হ্যাঁ, এবার দেখো পুঞ্জাঙ্কি থাকে কোথায়? 2 নম্বর লাইন, প্রথম খণ্ডকে থাকে। মস্তকের প্রথম খণ্ডকে পুঞ্জাঙ্কি থাকে, এটা এমসিকিউ। এবার ওসিলি সম্পর্কে প্রথম 4 লাইনেই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে ঘাসফড়িং এর 2 পুঞ্জাঙ্কের মাঝখানে 3টি সরলাক্ষী বা ওসিলি থাকে। প্রত্যেক ওসেলাস শেষে হলো ই থাকলে ওসেলি, হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্য আ হয়, ই আ এগুলো থাকা মানে বহুবচন। আর আস মানে হলো আস বা আম, শেষে যদি আস বা আম থাকে তাহলে একবচন। আস বা আম, শেষে যদি আস অথবা আম থাকে তাহলে সেটা একবচন হয়। হ্যাঁ, তাহলে ওসেলাস একবচন। তো সেই ওসেলাসের কথা বলছে যে এইটা হচ্ছে কি দিয়ে গঠিত দেখো। প্রত্যেক ওসেলাস পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স, মোম জাতীয় আর কি, একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। এটি পর্যন্ত মনে রাখতে হবে।
এবার দেখো অ্যান্টেনার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। 4th নম্বর লাইনে আছে এই দুটি অ্যান্টেনা মানে দুটি অ্যান্টেনা নাড়িয়ে এরা স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে। এদের কাজ কি? এটা খুবই আসে অ্যাডমিশন বোর্ড পরীক্ষায় খুব আসে আর কি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এখন এই অ্যান্টেনার আবার 3টা অংশ আছে। অ্যান্টেনার 3টা অংশ, একটা নাম হলো স্কেপ, একটা নাম হলো পেডিসেল, আর একটা নাম হলো ফ্লাজেলাম। তো এখন কথা হলো যে এটা দেখতে কেমন, এই যে এরকম হয়, ধরো এরকম, হ্যাঁ, এরকম, তারপরে হলো এরকম, তারপরে এরকম। তো স্কেপ হলো গোড়ার খণ্ডক, স্কেপ হলো গোড়ার খণ্ডক। পেডিসেল মানে শক্ত দণ্ডাকৃতির গঠন, আর ফ্লাজেলা মানে তো জানোই চুলের মতো বা চাবুকের মতো। এই 3টা অংশ থাকে, হ্যাঁ। আর ফ্লাজেলামের মধ্যে আবার 25টা খণ্ডক থাকে, এটা মনে রাখতে হবে। এই যে ফ্লাজেলাম, এখানে আবার খণ্ডক আছে কয়টা? 25টা, এটা মনে রাখতে হবে, এটা খুব আসে। ঘাসফড়িংয়ের মুখভঙ্গ গুরুত্বপূর্ণ সৃজনশীল। ঘাসফড়িংয়ের মুখভঙ্গ গুরুত্বপূর্ণ সৃজনশীল। ঘাসফড়িংয়ের মুখভঙ্গের যে 5টা অংশ আছে, সেই 5টা অংশ প্রথমে মনে রাখতে হবে। 5টা অংশ কি? এটা মনে রাখবা। স্যার এটা সিকিউ হিসেবে আসবে। হ্যাঁ, এটা সিকিউ হিসাবে ছবি সহ, হ্যাঁ। লাম লাম হা মনে রাখলে মনে থাকবে, লাম লাম হা। লাম লাম হা মনে রাখলে 5টা মনে রাখতে হবে। দেখো লাম, একটা হলো লাম লিখলাম, হ্যাঁ, তারপর আবার লিখলাম লাম, তারপর লিখলাম হা। দেখো প্রত্যেকটা প্রথম মিলবে, হ্যাঁ। যেমন লাতে কি হয়? ল্যাব্রাম, ল্যাব্রাম, হ্যাঁ। মাতে কি হয়? ম্যান্ডিবল, ম্যান্ডিবল। আবার লাতে কি হয়? ল্যাবিয়াম, ল্যাবিয়াম। তারপর হলো ম্যাক্সিলা, ম্যাক্সিলা। তারপরে কি? হাতে হলো হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস। তাহলে কি আমরা এই লাম লাম হা দিয়ে প্রথমে 5টা মনে রাখতে পারবো, তাই কি না? চিত্র, এখানে পরীক্ষায় চিত্র যে 2টা আসে তার মধ্যে একটা হচ্ছে নিচের দিকে, দেখো নিচেরটা, নিচের দিকে ছবিটা, হ্যাঁ। একটা হলো ম্যাক্সিলা আসে, আর একটা হলো ল্যাবিয়াম আসে, এই 2টা আসে। তবে অন্যগুলো তো সোজা, অন্যগুলো একটু প্র্যাকটিস রাখবা। তবে পরীক্ষাতে 5টারই গঠন একসাথে আসে না, ম্যাক্সিমাম আসে ম্যাক্সিলা, ল্যাবিয়াম, কিন্তু সবগুলো তোমরা সৃজনশীল হিসেবে গঠন সহ কাজ মনে রাখতে হবে। আগামী দিন আমরা এটা ছবি সহ এটা আলোচনা করব। আজকে পর্যন্তই, হ্যাঁ, জিনের গল্প। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো অন্যরা আবার শুনতে পাবে না, শোনায় না, অন্যরা আবার শুনতে পাবে না, যারা পরীক্ষা যেতে, তাই না? আমাদের ওরা তখন চিন্তা করে মিস করে ফেললাম। এই চিন্তা কেউ করে না স্যার, 1% মানুষ চিন্তা করে না। তাই না, যে মিস করে ফেললাম ওই চিন্তা। ছুটি পাইলে তো মজা। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার চিন্তা করে না, তাই না? যে ক্ষতি হয়ে যাচ্ছে এই চিন্তা খুব খুব মানুষ করে, তাই না? হ্যাঁ, ওই পোকার মতো না, পোকা। আচ্ছা, মানে তোমাদের মতোই আমি ইন্টারমিডিয়েটে, তবে সেকেন্ড ইয়ারে। তো আমি একটা রুমে পড়তাম, আর ও আচ্ছা, তো আমি একটা রুমে পড়তাম, পাশের রুমে হলো মা থাকতো, আমি আর মাই থাকতাম বাসায়। তো এখন হচ্ছে ফ্ল্যাট বাড়ি, কিন্তু ইটের বাড়ি, বাইরের দিকে গেট টেট সব লাগানো, শীতকাল ছিল। তো আমি পড়াশোনা করছি, তো তো হচ্ছে শীতকাল হওয়ার কারণে কাঠের দরজা ভিড়িয়ে পড়তাম। দরজা এমনি সিটকিন না, মানে ভিড়ানো, পুরাপুরি ভিড়ানো থাকে। তো ভিতরের দিকে রুম, পড়তে পড়তে রাত্রি প্রায় 2টা পর্যন্ত পড়তাম আর কি। 2টা, কখনো 2:30 বেজে যেত, পরীক্ষার আগে একটু বেশি পড়তাম। তো এরকম পড়তেছি, হঠাৎ করে, যে তখন রাত সম্ভবত 1:50 বাজে, হ্যাঁ, হঠাৎ করে দরজা খুব জোরের উপরে খুলে গেল। তা আমি পড়তেছি, জোরের উপর দরজা খুলে, আমি চিন্তা করছি যে মা হঠাৎ করে এত জোরে দরজা খুলে আসলো। দেখলাম যে ঘ্রাস করে দরজা খুলে গেল, এই 2-3 সেকেন্ডের মধ্যে আবার ঘ্রাস করে বন্ধ হয়ে গেছে। তো আমি তো দেখছি যে ভিতরের দিকে তো কোনো বাতাস নাই। তখন আমি চিন্তা করছি যে কি কাহিনী। আমি তখন বই টই বন্ধ করারও সুযোগ পাইনি, আমি এক লাফ দিয়ে তোমার নিচে নামে দৌড়, পিছে আর টাকা দেখিনি, দৌড়তে যায়, দরজা আমার মার রুমে দরজা বন্ধ করে ঘুমাই গেছি। এখন হচ্ছে, এখন মা বলছে কি ব্যাপার, তুমি প্রতিদিন তোমার রুমে সব আজকে এখানে, তাই বললাম এই কাহিনী হচ্ছে। তা আমি আর ওই রুমে আর পড়বো না, তো এটা কারণ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। তো মা বলছে তাই তো, শীতকাল, ভিতরের দিকে তো বাতাস সেরকম হবে না, ফ্যানের বাতাস হলেও তো এত জোরে দরজা ইয়ে হবে না, তো তাই তো। তো তো মা বলছে যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার পড়ার টেবিলে কোরআন শরীফ রাখো।
তাহলে হয়তো এই দুষ্টু জিন টিন এরকম তোমাকে ভয় দেখানোর ইয়ে করছে, হয়তো নিয়ত করছে। কোরআন রেখে কি সাল্লাহ হয়? হ্যাঁ, কোরআন রাখার পরে যখন ওর ভয় লাগতো তখন আমি কোরআন শরীফ নিয়ে বুকে জড়া যেতাম। হ্যাঁ, তখন একটু সাহস টাহস হতো আর কি। হ্যাঁ, তো তারপরে আর মনের সাহস কিছু হয়নি। হ্যাঁ, মনের সাহস না, মনের সাহস। জিন যদি সত্যিকার অর্থে ধরেই ফেলে তাহলে হয়তো ইয়ে আচ্ছা, জিনেরও তো কোরআন পড়ে। না, এটা দুষ্টু জিন হলে তো ওরা আবার কোরআন থেকে ভয় পায়। দুষ্টু কোরআন জিন হলে। তেলাওয়াত করলে ওরা ভয় পাবে, হ্যাঁ। কিন্তু কোরআন রাখলে ভয় পাবে। তো যাই হোক, তারপরে হয়নি আর কি। তারপরে আর সমস্যা হয়নি। তবে এখন হচ্ছে, এখন শেষ পর্যন্ত কি হতো, আমি যদি ওখানে বসে থাকতাম, আমার তেলাওয়াত করলে ভয় পাবে। বসে যদি থাকতাম তাহলে বুঝতে পারতাম তাই না, যে শেষে কি হয়। কিন্তু ওটা কার সাহস হবে? তোমরা হলে তোমরা এই সাহস পাবা যে ও দেখি শেষে কি হয়, ওটা সাহস তোমাদের হতো না। হ্যাঁ, না হলে পরে তুমিও থাকতা না, তুমি ঠিকই দৌড়তে চলে যেতাম। সামনে সামনে করলে 100